গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা কোথাও কেউ নেই। আজ 9ম পর্ব। বাকের একটা মোটরসাইকেল জোগাড় করেছে। মোটরসাইকেলটা মজিদের। তাকে বলেছে 10 মিনিটের জন্য দে তো, গুলিস্তান যাবো আর আসবো। মজিদ কিছুক্ষণ গাঁইগুই করলেও শেষটায় বিরস মুখে চাবি দিয়েছে। সেটা মঙ্গলবারের কথা। আজ হচ্ছে বৃহস্পতিবার। এর মধ্যে মজিদ 10 বারের মতো বাকেরের বাসায় এসেছে। নোট লিখে গেছে, জলিলের চায়ের দোকানে খবর দিয়েছে। কোনো লাভ হয়নি। বাকেরের কোনো হদিশ নেই। মোটরসাইকেল জিনিসটা বাকেরের বেশ পছন্দ। কেনা সম্ভব নয়। একসঙ্গে এতটা টাকা তার হাতে আসে না। ভাগ্যক্রমে মজিদের জিনিসটা যখন সঙ্গে আছে, যতদূর সম্ভব ব্যবহার করা যাক। এর মধ্যেই পেছনের একটা ল্যাম্প ভেঙে চুরমার। এটা ঠিক না করে মজিদের জিনিস তার কাছে ফেরত দেওয়াও এক ঝামেলা। সে ল্যাম্প সারাতে 200 টাকার মতো লাগে। এও আরেক যন্ত্রণা। 200 টাকা তার সাথে নেই। ইয়াদের কাছে চাওয়া যায়, কিন্তু ওই শালা খচ্চরের কাছে যেতে ইচ্ছা করছে না। বাকের অবশ্য শেষ পর্যন্ত যাওয়াই ঠিক করল। ইয়াদকে ধরতে হবে তার অফিসে। মতিঝিল পাড়ায় অফিস। একবার এসেছিল, এখন কি খুঁজে বের করতে পারবে? জায়গা টায়গা তার মনে থাকে না। দৈনিক বাংলা মোড়ে এসে সে একটা মজার দৃশ্য দেখল। হকার স্ট্যান্ডের সামনে মুনা দাঁড়িয়ে গভীর মনোযোগে ম্যাগাজিন দেখছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ম্যাগাজিনের পাতা উল্টায় পুরুষেরা। একজন মেয়েও যে এরকম করতে পারে তা সে ভাবেনি। বাকের তার মোটরসাইকেল রেখে এগিয়ে এলো। মুনা, কি করছো? দেখতেই পারছেন কি করছি, পত্রিকা পড়ছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে পত্রিকা পড়ছো মানে? বসে বসে পড়ার তো কোনো উপায় নেই। চেয়ার টেবিল দেয়নি, দেখছেন না? মুনার এই জিনিসটা বাকেরের ভালো লাগে। চটচট জবাব দেবে। 1 সেকেন্ডও ভাববে না, যেন জবাবটা তৈরিই ছিল। বাকের এরকম গুছিয়ে কিছু বলতে পারে না। মুনা, একটু এদিকে আসো তো, জরুরি কথা আছে। মুনা এগিয়ে এলো। বলুন, কি ব্যাপার? আইসক্রিম খাবে? আইসক্রিম খাবো কেন শুধু শুধু? না মানে, কড়া রোদ তো। কড়া রোদ উঠলেই লোকজন আইসক্রিম খায়? বাকের কি বলবে ভেবে পেল না। মুনা তীক্ষ্ণ গলায় বলল, এটাই আপনার জরুরি কথা? না, শুনলাম বকুলের বিয়ে হয়ে যাচ্ছে। সত্যি নাকি? হ্যাঁ। ডাক্তারের সাথে? হ্যাঁ, ডাক্তারের সাথে, জহিরুদ্দিন। ভেরি গুড। ছোকরা খারাপ না, ভালোই। কমিউনিটি সেন্টার ভাড়া নিয়েছ? না নিয়ে থাকলে নিও না। হাফ খরচে বাড়ির সামনে প্যান্ডেল খাটিয়ে ব্যবস্থা করে দেব, নো প্রবলেম। মুনা হেসে ফেলল। বাকের অবাক হয়ে বলল, হাসছ কেন? বেকার যুবকরা সামান্য একটা কাজ পেলে কেমন লাফিয়ে ওঠে, তাই দেখে আসছি। বাকের মিইয়ে গেল। মুনা বলল, আইসক্রিম খাবো না, তবে চা খেতে পারি। আশেপাশে ভালো চায়ের দোকান আছে? আশেপাশে না থাকলেও অসুবিধা নেই, আমার সঙ্গে মোটরসাইকেল আছে। কি আছে? মোটরসাইকেল, ভটভটি। মোটরসাইকেলে আপনার পেছনে বসে চা খেতে যাব? পাগল হয়েছেন নাকি? আশেপাশে কোথাও চায়ের স্টল থাকলে চলুন যাই। তোমার অফিস নেই? না, ছুটি নিয়েছি। কি জন্যে? ঘুরে বেড়াবার জন্যে। বাকের কিছুই বুঝতে পারল না। খুঁজে পেতে চায়ের স্টল একটা বের করল। মেয়েদের জন্যে কেবিন আছে। মুনা ঠোঁট উল্টিয়ে বলল, কোন নরকে নিয়ে এসেছেন আপনি? কি করব, ভালো কিছু নেই এদিকে, উঠে পড়বে? এসেছি যখন চা খেয়েই যাই। আমি একটা সিগারেট ধরালে তোমার অসুবিধা হবে মুনা? না, অসুবিধা হবে না। বাকের খুব কায়দা করে সিগারেট ধরালো এবং এই সঙ্গে খুব সাবধানে মানিব্যাগটা ঠিক আছে কিনা দেখল। চা খাবার পর যদি দেখা যায় মানিব্যাগ আনা হয়নি কিংবা পকেটমার গেছে, তাহলে সর্বনাশ। মেয়ে মানুষের কাছে হাত পাততে হবে, বেইজ্জতি ব্যাপার হবে। চাটা ভালোই বানিয়েছে, কি বলো মুনা? ভালো কি দেখলেন এর মধ্যে? বমি আসছে। কফি খাবে? কফি পাওয়া যায়, এসপ্রেসো কফি।
না, যথেষ্ট হয়েছে, আপনি তাড়াতাড়ি শেষ করুন। বাকের কোনো রকম তাড়া দেখালো না। তার ইচ্ছা করছে অনন্তকাল এই ঘুপছি ঘরটাতে বসে থাকতে। মোনা, বলুন, মামুন সাহেবের সঙ্গে তোমার ঝগড়া হয়েছে নাকি? ঝগড়া হবে কেন? এমনি জিজ্ঞেস করছি। আগে তো প্রায়ই আসতেন তোমাদের বাসায়, এখন আসতে দেখি না। আপনি কি দিনরাত মানুষের বাসার দিকেই তাকিয়ে থাকেন? কে আসছে কে যাচ্ছে তাই দেখেন? না, তা না। তোমাদের বিয়ে কবে? হবে শিগগিরই, হলে খবর পাবেন। সস্তায় কোথায় ডেকোরেটর পাওয়া যায় এসব খোঁজ তো আপনাকেই করতে হবে। মুনা অদ্ভুত ভঙ্গিতে হাসতে লাগল। বাকের বলল, এখন কি বাসায় যাবে? হুম। চলো, একটা রিক্সা করে দিই। রিক্সা আমি নিজে নিয়ে নেব, আপনার যেখানে যাবার যান। আমার তেমন কোনো কাজ নেই। একটা অবশ্য আছে, সেখানে পরে গেলেও কোনো ক্ষতি হবে না। বকুলের বিয়ের তারিখ হয়েছে নাকি? মোটামুটিভাবে হয়েছে, ৩রা জিলকদ। এই জিলকদটা আবার কি? আরবি মাসের নাম। মহরমের আগের মাস জিলকদ। বিয়ে শাদিতে আরবি মাস ব্যবহার করা হয়, জানেন না? জানি না তো। রিকশায় উঠে মুনার বিরক্তির সীমা রইল না। বাকের মোটর সাইকেলে করে তার পেছনে আছে। ভাবটা এরকম যেন পাহারা দিতে দিতে যাচ্ছে। একবার ইচ্ছা হলো কড়া করে ধমক দেয়, কিন্তু ধমক দিতে মায়া লাগছে। চোখে চশমা পরে কেমন মহা কাপ্তান ভঙ্গি নিয়ে এসেছে চেহারায়। ঠোঁটে আবার একটা সিগারেট কামড়ে ধরা আছে। রিকশাওয়ালা একবার একটু বেশি স্পিড দিয়ে ফেলায় সে বাঘের মতো গর্জন করে উঠেছে, থাবড়া দিয়ে মুখ ভোতা করে দিব। অ্যাক্সিডেন্ট করে প্যাসেঞ্জার মারতে চাস নাকি? অত্যন্ত বিরক্তিকর অবস্থা। মাঝে মাঝে বাকের আবার দুহাত ছেড়ে মোটরসাইকেল চালাবার চেষ্টা করছে। এটা বোধহয় নতুন কোনো কায়দা। মুনা ভেবে পেল না একজন বুদ্ধিমান মানুষ কি করে মাঝে মাঝে এমন নির্বোধের মতো আচরণ করে। নাকি সে ঠিক বুদ্ধিমান নয়? বুদ্ধিমান মানুষ স্বার্থপর হয়, এটাই নিয়ম। টিকে থাকবার জন্যই তাকে স্বার্থপর হতে হয়। বাকেরকে কি স্বার্থপর বলা যাবে? না, বোধ হয়। বকুলকে আজ তার শাশুড়ি দেখতে আসবেন। এর মানে কি বোঝা যাচ্ছে না। জহিরের আত্মীয় স্বজন এর আগে কয়েক দফায় তাকে দেখে গেছে, আংটি পরিয়ে দিয়েছে, বিয়ের তারিখ ঠিক করেছে। এরপর আবার মা আসছেন কেন? টিনা এসে খানিকটা বকুলকে ভয়ও পাইয়ে দিয়েছে। গম্ভীর হয়ে বলেছে, খুব ক্যাটক্যাটে মহিলা, স্কুলে মাস্টারি করেছে তো, তাই মেজাজ এরকম হয়েছে। কথাবার্তা সাবধানে বলবি, বেশি কথা বলার দরকার নেই। বকুল বলল, উনি কি বিয়েটা পছন্দ করছেন না? না। বুঝলে কি করে? তোমার সঙ্গে কথা হয়েছে? না, জহির আমাকে কথায় কথায় বলল। তোর একটা ছবি দিয়েছিল, ভদ্রমহিলার ছবির দিকে না তাকিয়েই বললেন, মেয়ের নাক মোটা। আমার নাক কি মোটা? নাক ঠিকই আছে, বুদ্ধি মোটা। বকুলের মন খারাপ হয়ে গেল। তার বুদ্ধি কম এটা সে নিজেও জানে। যাদের বুদ্ধি বেশি তারা পাটিগণিত ভালো জানে, সে একেবারেই জানে না। ম্যাট্রিকে সে যদি ফেল করে পাটিগণিতের জন্যই করবে। ভদ্রমহিলার সন্ধ্যাবেলা আসার কথা, তিনি বিকেলে একা একা চলে এলেন। 40-45 বছর বয়সী একজন মহিলা, লম্বা, ফর্সা, রোগা, মাথা ভর্তি ঘন কালো চুল। পান খাবার কারণে ঠোঁট টকটকে লাল। সাদা সিল্কের শাড়ি পরেছেন, শাড়ির উপর নীলের উপর সাদা কাজ করা একটা চাদর। তাকে দেখে মনেই হয় না তার এত বড় একটা ছেলে আছে। তিনি রিকশা থেকে নেমেই বললেন, খুব ফর্সা ফর্সা শুনেছি, তুমি কিন্তু মা একটু কালো। মুনা হেসে ফেলল। আপনি ভুল মেয়েকে দেখেছেন। ফর্সা মেয়ে ঘরে আছে, আমার নাম মুনা, আমি বকুলের মামাতো বোন। ভদ্রমহিলা মোটেই অপ্রস্তুত হলেন না, আরো শক্ত করে মুনার হাত চেপে ধরলেন। মুনার মনে হল ইনি ইচ্ছে করেই ভুলটা করেছেন। তিনি ভালোই জানেন এই মেয়ে তার ছেলের পছন্দের মেয়ে নয়। ছবি দেখেছেন, অন্যদের কাছে শুনেছেন। মুনা তোমার নাম? জি। তোমার কথা আমি জহিরের কাছে শুনেছি। কি শুনেছেন? তুমি নাকি খুব শক্ত মেয়ে।
আপনার কাছে কি সেরকম মনে হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। আমি নিজেও বেশ শক্ত মেয়ে। জহিরের 4 বছর বয়সে তার বাবা মারা গেলেন। তারপর আমি এদের এতদূর টেনে তুললাম। শক্ত মেয়ে না হলে কি এটা সম্ভব? তুমি বলো। বকুলকে দেখে তিনি তেমন কোনো উচ্ছ্বাস প্রকাশ করলেন না। গল্প করতে লাগলেন শওকত সাহেবের সঙ্গে। ঘর বাড়ির গল্প, জমি জমার গল্প। 50 বিঘা জমি আছে তার। জমির বিলি ব্যবস্থা নিয়ে যেসব সমস্যা হচ্ছে সেসব গল্প। ঘুরে ঘুরে প্রতিটি ঘর দেখলেন। কে কোথায় ঘুমায় আগ্রহ করে জানতে চাইলেন। শওকত সাহেবের স্ত্রীর বাঁধানো ছবি দেখে বললেন, বেয়ান সাহেব তো খুব সুন্দর ছিলেন। ছেলেমেয়েরা কেউ তার মতো হয়নি। মুনা এক ফাঁকে বলল, বকুলকে কি আপনার পছন্দ হয়েছে? তিনি শীতল গলায় বললেন, আমার পছন্দ অপছন্দের তো কোনো ব্যাপার না। জহির পছন্দ করেছে, বিয়ে হচ্ছে ওর পছন্দে। তার মানে আপনার পছন্দ হয়নি? না মা, হয়নি। আমার দরকার ছিল তোমার মতো একটা মেয়ে, শক্ত, তেজি। বকুল সেরকম না। কোনো একটা ঝামেলা হলেই এ মেয়ে ভেঙে পড়বে। আমার সংসার হচ্ছে মা ঝামেলার সংসার। কিসের এত ঝামেলা আপনার? আছে অনেক, বলবো সবই। বকুলের মহিলাকে ভালো লাগছে না। ইনি এত কথা বলছেন কেন? একজন বয়স্ক মানুষ থাকবেন বয়স্ক মানুষের মতো। হড়বড় করে এত কথা বলবেন কেন? তাছাড়া উনার জমি জমার সমস্যা, সেসব পৃথিবী শুদ্ধ মানুষকে জানানোর দরকার কি? বকুল রান্নাঘরে চলে এলো। মুনা খাবার দাবারের ব্যবস্থা করেছে। সবই বাইরের খাবার। ঘরের বলতে পায়েস। সেটা এত মিষ্টি হয়েছে যে মুখে দেয়া যাচ্ছে না। আপা, বল, ভদ্রমহিলাকে তোমার কেমন লাগছে? ভালোই। এত সাজগোজ করেছেন কেন বলো তো? সাজগোজ কোথায় দেখলি? আমার ভালো লাগছে না আপা। তার এই সমস্যা সেই সমস্যা এসব শুনতে কি কারো ভালো লাগে? যা, চা দিয়ে আয়। আমি পারবো না। বাজে কথা বলবি না, নে ট্রেটা ধর। বকুল ট্রে নিয়ে মুখ কালো করে বের হবার প্রায় সঙ্গে সঙ্গেই বাবু এসে বলল, আপা, মামুন ভাই এসেছে, বসার ঘরে বসেছে। মুনা সহজ স্বরে বলল, গিয়ে বল ঘরে অনেক মেহমান, অন্যদিন যেন আসে। বাবু নিচু স্বরে বলল, এটা আমি বলতে পারবো না আপা, বলতে হলে তুমি বলো। মামুন জড়সড় হয়ে বসেছিল। তার হাতে এক হাঁড়ি দই। আসার পথে কি মনে করে সে এক হাঁড়ি দই কিনে ফেলেছে। এর জন্যে নিজেই সে খানিকটা বিব্রত বোধ করছে। মিষ্টি, দই এসব কিনে কারো বাড়ি যাওয়াটাই অস্বস্তিকর। নিজেকে কেমন জামাই জামাই মনে হয়। মুনা এসে ঢুকল। মামুন হাসতে চেষ্টা করল। হাসিটা ঠিক ফুটল না, কোথায় যেন আটকে গেল। তোমাদের বাড়িতে কি হচ্ছে? কেউ এসেছে নাকি? হ্যাঁ, বকুলের বিয়ে হচ্ছে। ওর শ্বশুর বাড়ি থেকে এসেছে। বকুলের বিয়ে হচ্ছে? হুম। এত তাড়াতাড়ি? ভালো ছেলে পাওয়া গেছে, বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। খারাপ না, একদিক দিয়ে ভালোই। আমি তাহলে বরং অন্যদিন আসি। কথা ছিল তোমার সঙ্গে। কথা থাকলে এক্ষুনি বলো, আবার আসার দরকার কি? আর আসার দরকার নেই? কি বলছো তুমি? একবার তো বলেছি তোমায়। শোনো মুনা, ঠান্ডা মাথায় একটা কথা শোনো, ঠান্ডা মাথায় কথা বলো। আমার যা বলার আমি ঠান্ডা মাথায় বলছি। আচ্ছা ঠিক আছে, একটা কথা রাখো, তুমি বরং আরও মাসখানেক নিজের মতো থাকো। মাসখানেক আমি তোমাকে বিরক্ত করব না। ভালো। আমি গ্রামের বাড়িতে চলে যাচ্ছি। মাসখানেক ওখানে থাকব। চাকরি ছেড়ে দিচ্ছি। মুনা চুপ করে রইল। মামুন সিগারেট ধরাল একটা। নিচু গলায় বলল, বাসা যেটা নিয়েছিলাম সেটা থাকবে, ভাড়া দিয়ে যাব। তোমার রাগ ভাঙলে বিয়ে করে ওই বাড়িতে গিয়ে উঠব। উঠি এখন? এসেছ যখন বসো, চা খেয়ে যাও। আচ্ছা, খেয়েই যাই। তোমাদের জন্য দই এনেছিলাম, দইটা নাও। মুনা দই হাতে রান্নাঘরে চলে গেল। বাবুকে দিয়ে চা এবং পায়েস পাঠিয়ে দিল। মামুন চা খেয়ে বেশ খানিকটা সময় একা একা বসে রইল। একসময় বাবু ঢুকল। মামুন নড়ে চড়ে বসল। কেমন আছো বাবু?
ভালো আছি। তোমার যে মাথা ব্যথা হতো সেটা সেরে গেছে না এখনো মাঝে মাঝে হয়? হয় মাঝে মাঝে। তুমি জানো কোন ক্লাসে পড়ো? ক্লাস 7। বাহ, ভালো তো। সাঁতার জানো তুমি? না। আমাদের গ্রামের বাড়িতে বিরাট পুকুর আছে, নিয়ে যাব তোমাকে। সাঁতার শিখিয়ে দেব, 2 দিনে শিখে যাবে। বাবু কিছু বলল না। বকুলের শ্বশুরবাড়ির আরও কিছু লোক এলো এই সময়, সবাই মেয়ে মানুষ। এরা সরাসরি ভেতরে চলে গেলেন। বাবুও উঠে ভেতরে চলে গেল। মামুন থাকলো আরো খানিকক্ষণ। একটা টিকটিকি উঁকি দিচ্ছে, কৌতূহলী হয়ে তাকে দেখছে। বিশাল তার সাইজ, সম্ভবত এটা তক্ষক। বিদায় নেবার আগে মুনাকে বলে যাওয়ার দরকার, কিন্তু মুনা আসছে না, হয়তো আর আসবেও না, মেহমানদের নিয়ে ব্যস্ত। মামুনের মনে হলো মুনার রাগ কিছুটা কমেছে। আজকের ব্যবহার তো খুব সহজ এবং স্বাভাবিক। নিজে থেকেই চা খেয়ে যেতে বলল। রাগ কমে যাবে, নিশ্চয়ই কমবে। 1 মাস দীর্ঘ সময়। 1 মাসের অদর্শন কোনো না কোনোভাবে মন দ্রবীভূত করা একটা ভূমিকা নেবে। মামুন বসেই রইল। কাউকে না বলে চলে যাওয়াটা ভালো দেখায় না। টিকটিকিটা এখনো তাকে দেখছে। বাকেরের বড় ভাই হাসান সাহেব ফাইন্যান্সের জয়েন্ট সেক্রেটারি। লোকটি শান্ত প্রকৃতির। কখনো কোনো ব্যাপারে সামান্যতম উত্তেজনাও তার আচার ব্যবহারে প্রকাশ পায় না। অফিস শেষে সরাসরি বাসায় ফেরেন। দোতলা থেকে পারতপক্ষে নিচে নামেন না। মাঝে মাঝে বারান্দায় গম্ভীর মুখে বসে থাকেন। আজও তেমনি বসেছিলেন। আজ তার মুখ শুধু গম্ভীর নয়, কিছুটা বিষণ্ণও। বারান্দায় বসে থাকলে সাধারণত তার হাতে খবরের কাগজ কিংবা কোনো ম্যাগাজিন থাকে। আজ তাও নেই। তার ফর্সা গাল কিঞ্চিত লাল হয়ে আছে। আজ তাঁদের একটি নাটক দেখতে যাবার কথা। তিনি কিছুক্ষণ আগে সেলিনাকে জানিয়ে এসেছেন তিনি যাবেন না। সেলিনা ব্লাউজ ইস্ত্রি করছিলেন। নাটকে যেতে হবে এই উপলক্ষেই শাড়ির রং মিলিয়ে ব্লাউজটি আজই কেনা হয়েছে। রং মিলছিল না, বহু ঝামেলা করে পাওয়া গেছে। তিনি কিছুক্ষণ আগেই ব্লাউজ ধুয়েছেন। ভেজা কাপড়টা এখন ইস্ত্রি করে শুকানো হচ্ছে। এখন দেখা যাচ্ছে নাটকেই যাওয়া হবে না। তার স্বভাব চরিত্র হাসান সাহেবের মতো নয়। তিনি অল্পতেই রাগেন। আজও রাগলেন। রাগ প্রকাশ না করে বললেন, কেন যাবে না? হাসান সাহেব বিরস মুখে বললেন, যেতে ইচ্ছে করছে না। কেন ইচ্ছে করছে না? সকালও তো বললে যাবে। আমি ইয়াসিনকে পাঠিয়ে টিকিট আনালাম। দুপুরে টেলিফোন করে জিজ্ঞেস করলাম, তখনও বললে যাবে। শরীরটা ভালো লাগছে না। আমি তো খারাপ কিছু দেখছি না। আমার কাছে তো তোমার শরীর ভালোই মনে হচ্ছে। হাসান সাহেব কথা না বাড়িয়ে বারান্দায় চলে গেলেন। কাজের মেয়েটি চা নিয়ে এলো। অন্য সময় সেলিনা চা নিয়ে আসতেন। তিনি চায়ে বেশি চিনি খান। কাজের মেয়েটির সেই আন্দাজ নেই। চায়ে চুমুক দিয়ে তার মেজাজ খারাপ হলো, কিন্তু তিনি কিছু বললেন না। আজ অফিসে একটা ঝামেলা হয়েছে। সামান্য ঝামেলা নয়, বড় রকমের ঝামেলা। এক মন্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয়েছে। সামরিক সরকারের মন্ত্রী, এদের মেজাজ উঁচু তারে বাঁধা থাকে। সারাক্ষণই মনে করে তাদের যোগ্য সম্মান দেয়া হচ্ছে না। এই মন্ত্রীটি পান খেতে খেতে হাসান সাহেবের ঘরে ঢুকেই বললেন, 11টার সময় আপনাকে দেখা করতে বলেছিলাম। হাসান সাহেব বিনীতভাবে বললেন, আমি স্যার গিয়েছিলাম, আপনি ব্যস্ত ছিলেন। কাদের সঙ্গে যেন কথা বলছিলেন। ব্যস্ত তো থাকবই। এয়ার কন্ডিশন ঘরে বসে ঠান্ডা বাতাস খাবার জন্য তো মন্ত্রী হই নাই। অপেক্ষা করতে পারলেন না? 8 ঘন্টা অপেক্ষা করেছি। 8 ঘন্টা অপেক্ষা করে আপনার মাজায় ব্যথা হয়ে গেল? নিজের ঘরে তো বসেই থাকেন, কাজকর্ম তো কিছু করেন না। হাসান সাহেব শীতল গলায় বললেন, কাজকর্ম প্রসঙ্গে আপনি যা বলছেন তার জন্য প্রয়োজনীয় তথ্য কি স্যার আপনার আছে? তথ্য? আপনি তথ্য কপচাচ্ছেন আমার সঙ্গে? একজন মন্ত্রীকে আপনি কি মনে করেন? মন্ত্রীকে মন্ত্রী মনে করি, এর বেশি কিছু মনে করি না। আপনারা সিএসপিরা মিলে দেশটাকে নষ্ট করছেন, এটা জানেন? না স্যার, আমার জানা ছিল না। দেশের কমন মানুষ আপনাদের ধারে কাছে যেতে পারে না। নিজেদেরকে আপনারা একজন লাট বেলাট ভাবেন।
আপনি সব কি বলছেন? একজন মন্ত্রী আপনাকে কল দিয়েছে, আপনি 10 মিনিট অপেক্ষা করতে পারলেন না? আপনি কি জানেন যে 24 ঘন্টার ভেতর আপনার চাকরি আমি খেতে পারি? এটা স্যার আমার জানা ছিল না। মন্ত্রী কোনো কথা না বলে ঘর ছেড়ে চলে গেল। ডেপুটি সেক্রেটারি আমিনুল ইসলাম বললেন, আপনি স্যার চলে যান, ক্ষমা চেয়ে আসুন। ক্ষমা চাইলেই এরা পানি হয়ে যায়। হাসান সাহেব বিরক্ত স্বরে বললেন, ক্ষমা চাওয়ার মতো কিছু হয়নি। সময়টা খারাপ স্যার। তা খারাপ। ঝামেলা টামেলা হতে পারে। আগে হোক, তারপর দেখা যাবে। বাকি সময়টায় অফিসের কোনো কাজে তার মন বসেনি, এখনও বসছে না। বারান্দায় বসে থেকে মেজাজ খারাপ হচ্ছে। সেলিনার সঙ্গে গল্প টল্প করলে ভালো লাগত। সেলিনার মেয়েলি গল্প শুনতে তার খারাপ লাগে না। সেলিনা আসবে না, তাকে রাগিয়ে দিয়েছেন। হাসান সাহেবের মনে হলো নাটক দেখতে না যাওয়াটা অন্যায় হচ্ছে। আগের থেকে প্রোগ্রাম করা, প্রোগ্রাম ঠিক রাখা উচিত। জীবনযাত্রা ওলটপালট করে ফেলবার মতো কিছু হয়নি। তিনি সেলিনার ঘরে ঢুকলেন, হালকা গলায় বললেন, চলো নাটক দেখে আসি, এখনও নিশ্চয়ই সময় আছে। তোমার শরীর সেরে গেল? সেরেছে, ভালোই লাগছে এখন। 7টার সময় শুরু হবার কথা না? 6:30 বাজে, আধ ঘন্টা আছে এখনো। চট করে তৈরি হয়ে নাও, পারবে না? সেলিনা হাসি মুখে বললেন, পারব। তুমি কি ভাবো 2-3 ঘন্টা লাগিয়ে আমি সাজগোজ করি? সেলিনার মুখে রাগের চিহ্নও নেই। তার এই গুণটি হাসান সাহেবের খুব পছন্দ। রাগ করে বেশিক্ষণ থাকতে পারে না। হাসান সাহেবের মনে হলো তাদের 2-1টি ছেলে মেয়ে থাকলে মোটামুটি একটা সুখের সংসার হতো। সেটা কখনো সম্ভব হবে না। বাকের জলিল মিয়ার চায়ের স্টলের বাইরে টুল পেতে বসেছিল। ভাই এবং ভাবিকে আসতে দেখে সে অন্যদিকে তাকিয়ে রইল যাতে চোখে চোখ না পড়ে। চোখে চোখ পড়লেই 1.5 টাকা দামের সিগারেটটা ফেলে দিতে হবে। ভাইয়া হয়তো হাত ইশারা করে ডাকবে, কাছে গেলেই গম্ভীর মুখে বানি টানি দেবে। এর চেয়ে অন্যদিকে তাকিয়ে থাকাই ভালো। সেলিনা বললেন, তোমার মাস্তান ভাইকে দেখেছ? সেও আমাদের দেখেছে, এখন এরকম ভান করছে যেন দেখতে পায়নি। এটাই স্বাভাবিক। বাবার সঙ্গে আমার যখন দেখা হতো আমি এরকমই করতাম, না দেখার ভান করতাম। তোমার ভাই তোমার মতোই হয়েছে তাই বলতে চাও? হাসান সাহেব কোনো কথা বললেন না। রাস্তার মোড়ে রিকশার জন্য অপেক্ষা করতে লাগলেন। কোথাও যাবার তাড়া থাকলে কখনো রিকশা পাওয়া যায় না। সেলিনা বললেন, তোমার গাড়ি কেনার কি হলো? টাকা কোথায়? প্রভিডেন্ট ফান্ড থেকে লোন নেবে বলেছিলে, ব্যাংকেও তো কিছু আছে। দেখি। দেখি না, রোজ এমন রিকশা করে ঘোরাঘুরি করতে ভালো লাগে না। হাসান সাহেব চুপ করে রইলেন। একটি খালি রিকশা দ্রুত গতিতে আসছে। এর তাড়া দেখে মনে হয় না এ থামবে। কিন্তু হাসান সাহেবকে অবাক করে দিয়ে রিকশা থামল। রিকশাওয়ালা গম্ভীর গলায় বলল, ওঠেন। আমরা বেলি রোডে যাব, যাবে তুমি? যেখানে কন সেইখানে যাব, আমারে পাঠাইছে বাকের ভাই, উঠেন। সারা পথ দুজনে কোনো কথা বললেন না। রিকশাওয়ালা অনবরত কথা বলে গেল। 10 টাকা শেষ চাইল, কেমনে চলুম কন দেহি, 6 জন খানেওয়ালা, বড় মাইয়ার বিয়া দেওয়ান দরকার, কেমনে দিমু? রিকশার জমা হয়েছে আপনার 40 টাকা। টায়ার ফাটলে হেই খরচ আমার, শিক ভাঙলে হেই খরচও আমার। অন কন দেখি ভাইজান, কেমনে চলি? আপনি বিচার বিবেচনা করে কন। হাসান সাহেব বিচার বিবেচনা করে কিছুই বললেন না। পরিষ্কার বুঝতে পারছেন, যা ভাড়া তার উপর গোটা 5 টাকা দিতে হবে বকশিস। লম্বা দুঃখের পাঁচালি শুনবার এটা হবে খেসারত। কিন্তু রিকশাওয়ালা কোনো পয়সাই নিল না। চোখ কপালে তুলে বলল, না না, ভাড়া দেওয়ানোর দরকার নাই, বাকের ভাই পাঠাইছে। সেলিনা তিক্ত গলায় বললেন, আর সাথে সাথে করতে হবে না, তোমার বিখ্যাত ভাই পাঠিয়েছে, পয়সা সে নেবে কেন? দেরি হচ্ছে, চলে এসো, ঘন্টা দিয়ে দিয়েছে, শুরুটা মিস করতে চাই না। বাকের সন্ধ্যা পর্যন্ত জলিল মিয়ার দোকানে বসে রইল। তার সঙ্গে আছে মাখন এবং কুদ্দুস। দুজনেই গাঁজা টেনে এসেছে, বিকট গন্ধ ছড়াচ্ছে। মাখন কিছু একটা নিয়ে চিন্তিত। সে কিছু বলছে না, কিন্তু ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে বলবে।
সে দেরি করছে, কারণ তার বক্তব্য বাকেরের পছন্দ হবে না বলেই মনে হচ্ছে। গাঁজা টেনে আসার কারণে কুদ্দুসের গলা শুকিয়ে আছে। সে কিছুক্ষণ পরপর থুথু ফেলবার চেষ্টা করছে, থুথু আসছে না। জলিল মিয়া দোকানের কাজকর্মের ফাঁকেও তীক্ষ্ণ দৃষ্টি রাখছে এই টেবিলে। দিন 10 আগে কোনো রকম কারণ ছাড়াই কুদ্দুস এবং মাখনের মধ্যে এই চায়ের দোকানেই ধুন্ধুমার লেগে গিয়েছিল। 4টা কাপ এবং 2টা গ্লাস ভেঙেছে, একটা চেয়ারের পায়া ভেঙেছে। আজও লেগে যেতে পারে, তবে ভরসার কথা হচ্ছে আজ বাকের ভাই আছে, তার সামনে এরা কিছু করতে সাহস পাবে না। জলিল মিয়া দাঁত বের করে বলল, বাকের ভাই, চা দিতে কই? বাকের কিছু বলল না। মাখন বলল, সিগারেট আনান জলিল মিয়া। জলিল বিরস মুখে 5টা টাকা বের করে সিগারেট আনতে পাঠাল। মাখন বলল, বাকের ভাই, একটা কথা ছিল। কি কথা? প্রাইভেট কথা। বলে ফেল। মাখন গলা নিচু করে ফেলল, কানের কাছে মুখ এগিয়ে নিয়ে বলল, ধোলাইয়ের ব্যবস্থা করতে হয়। সিদ্দিক সাহেবের রিকোয়েস্ট। ব্যাপারটা কি? ভাড়াটে উঠতেছে না, ধানাই পানি করতেছে। এখন বলতেছে উঠব না, মামলা করে ওঠাও। শালা মামলার ভয় দেখায়। সিদ্দিক ভাই খুব রেগে গেছেন, আমারে বললেন তোমরা থাকতেই অপমান। বাকের ঠান্ডা গলায় বলল, এর মধ্যে অপমানের কি আছে? মামলা করতে বলছে, মামলা করুক। বাকের ভাই, ব্যাপারটা বুঝতে পারতেছেন না। আমরা থাকতে মামলা মোকদ্দমা কি? শালার একটু কড়কায় দিলেই কালকেই বাসা ছেড়ে দিব। সিদ্দিক সাহেবের কাছ থেকে কত নিয়েছিস? টাকা পয়সা কোনো ব্যাপার না, খাতিরই কাজটা করে দিতেছি। খুব পিতলা খাতির জমাচ্ছিস, ব্যাপারটা কি? ব্যাপার কিছু না, ব্যাপার আর কি, উঠাই দিই শালারে। কি বলেন বাকের ভাই? বাকের কিছু বলল না, মনে মনে খুশি হল। একটা কাজ করবার আগে এরা তাকে জিজ্ঞেস করছে, মান্যগণ্য করছে। তবে সিদ্দিক সাহেবের ব্যাপারটা বোঝা যাচ্ছে না, তাকে বাদ দিয়ে অন্যদের কাছে যাচ্ছে। কয়েকদিন আগে রাস্তায় দেখা হলো, এমন ভাব করল যে চিনতে পারছে না। কুদ্দুস বহু কষ্টে একদলা থুতু ফেলে বলল, 5টা টাকা দেন বাকের ভাই। পকেট খালি। বাকের 10 টাকার একটা নোট দিয়ে গম্ভীর মুখে বেরিয়ে গেল। এখন বাজছে 8টা। সাধারণত 8টার দিকে কম্পাউন্ডওয়ালা বাড়িতে লোকজন আসে, আজও আসবে। কারা আসছে লক্ষ্য রাখা দরকার। গেটের কাছে জোবেদ আলী দাঁড়িয়ে আছে। বাকেরকে দেখে সে আড়ালে সরে গেল। বাকের উঁচু গলায় ডাকল, এই যে ভাই, আছেন কেমন? ভালো। ঘর অন্ধকার কেন, লোকজন নাই? দাওয়াতে গেছে। দাওয়াত কোথায়? জানি না কোথায়, এত সব জিজ্ঞেস করেন কেন? এক পাড়ায় থাকি, খোঁজ খবর নিতে হয় তো। নেন, সিগারেট নেন। বাকের সিগারেটের প্যাকেট হাতে এগিয়ে এলো। জোবেদ আলী বলল, আমি সিগারেট খাই না। কথাটা সত্যি নয়। উটের মতো মুখের এই লোকটিকে সে দেখেছে খেতে, ভাম কোথাকার। মাঝে মধ্যে তো সিগারেট টানতে দেখি। জোবেদ আলী গম্ভীর হয়ে গেল। বাকের তার গম্ভীর মুখ সম্পূর্ণ উপেক্ষা করে বলল, মেয়েরা ভর্তি হয়েছে কলেজে? কি বললেন? মেয়েরা কলেজে ভর্তি হয়নি? আপনি বলছিলেন ভর্তি হবে। জানি না কিছু, বোধহয় হয়নি। কোথাও যেতে টেতে তো দেখি না। আচ্ছা যাই ভাই, বিরক্ত করলাম। খাবেন একটা সিগারেট? না। বাকের চলে গেল রিহার্সেল দেখতে। নাটকের নাম রাতের পাখিরা। নাম শুনেই মনে হচ্ছে বাজে মাল। টিপু সুলতানটা নামালে হয়, তা না, সামাজিক নাটক। টিপু সুলতানে অনেক শেখার জিনিস ছিল, দেখলে মনটা অন্যরকম হয়। সেটা না করে রদ্দিমাল রাতের পাখি। বাকেরকে দেখে একটা সাড়া পড়ে গেল। বাকের ভাইকে বসতে দে, চায়ের কথা বলে আয়। নাটকটির পরিচালকের নাম বদরুল আলম, বয়স 40-এর মতো। এই পাড়ায় যে কটি নাটক হয়েছে তার প্রতিটিতে সে পাগল কিংবা পাগলির ভূমিকায় অভিনয় করেছে। এই একটি অভিনয় সে নিখুঁত করে। রাতের পাখিরায় সে একটা চরিত্রে আছে, যে চরিত্র শুধু অমাবস্যার রাতে পাগল হয়ে যায়। পাগল হলেই পাগলামির ফাঁকে ফাঁকে সে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে, উচ্চমার্গীয় ফিলসফি।
বদরুল আলম নাটক বন্ধ রেখে বাকেরের কাছে এসে দাঁড়াল। গলা নামিয়ে বলল, আপনার সাথে একটা কথা ছিল, একটু বাইরে আসুন বাকের ভাই। কি ব্যাপার? জামান সাহেব আমাকে বলেছেন নাটক ফাটক বাদ দিতে। কেন? তার দোকানের বিক্রি কিনে নাকি অসুবিধা হয়। অসুবিধা কি? আপনি ছাড়াও তার একজন কর্মচারী আছে। এটা একটু বলে দেবেন। বলে দেব। নাটক কেমন হচ্ছে? ভালো, 1 নম্বর, ফার্স্ট ক্লাস জিনিস হবে বাকের ভাই। বদরুল আলমের চোখ চকচক করতে লাগল। নাটকের ব্যাপারে তার উৎসাহ সীমাহীন। আসুন বাকের ভাই, রিহার্সেলটা দেখেন। 3rd সিনটা আপনাকে দেখাই, মারাত্মক সিন। না, চলে যাই। চলে গেলে হবে না, 3rd সিনটা দেখতেই হবে। 3rd সিনে দরিদ্র স্কুলমাস্টার বাড়ি ফিরে দেখে তার ছোট মেয়ে মারা যাচ্ছে। সে ছুটে যায় ডাক্তারের খোঁজে। ডাক্তার একজনকে পাওয়া যায়, কিন্তু সে ভিজিটের টাকা না নিয়ে যেতে রাজি না। মাস্টার বহু কাকুতি মিনতি করল, কোনো লাভ হল না। সে আবার ফিরে গেল ঘরে, চিৎকার করে বলল, কোথায় আমার নয়নের মণি? কেউ জবাব দিল না, কারণ তার নয়নের মণি মারা গেছে। মাস্টার চেঁচিয়ে বলতে লাগল, হায় টাকা, হায় রে টাকা। বাকের মুগ্ধ হয়ে গেল, তার চোখ দিয়ে পানি পড়তে লাগল, গলা ভার ভার হয়ে গেল। দুঃখের সিন দেখলেই তার এরকম হয়, চোখে পানি এসে যায়। নাটক দেখতে দেখতে তার ইচ্ছা করছিল থাবড়া দিয়ে ডাক্তার হারামজাদাটার দাঁত ফেলে দিতে। শুয়োরের বাচ্চা, মানুষ মারা যাচ্ছে সেদিকে খেয়াল নাই, টাকা আর টাকা, দেশটার হচ্ছেটা কি? সে আবার কম্পাউন্ডওয়ালা বাড়ির সামনে গিয়ে দাঁড়াল। বাড়ি অন্ধকার, শুধু সিঁড়ির বাতি জ্বলছে। এরা কখন ফেরে লক্ষ্য রাখা দরকার, কিন্তু দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, মাথা ধরেছে। বাকের ভাই। বাকের চমকে তাকালো। ইউনুস মিয়া। সিগারেটের টাকা পায় বোধ হয়, নানান দিক থেকে বাকি পড়ে গেছে। কি খবর ইউনুস মিয়া? সিদ্দিক সাহেবের বাড়িতে যে একজন ভাড়াটে থাকে, তার জিনিসপত্র সব টেনে তুলে বাইরে ফেলে দিচ্ছে। আমি কি করব? এটা সিদ্দিক সাহেব আর তার ভাড়াটের মামলা। তা তো ঠিকই, বাচ্চারা কান্নাকাটি করছে দেখে একটু মনটা খারাপ হলো। কথায় কথায় মন খারাপ হলে সংসার চলে না, এই জিনিসটা মনে রাখবেন। আর শোনেন, আপনি টাকা পয়সা কিছু পান নাকি? জি, সামনের মাসে দিয়ে দেব। এখন একটু অসুবিধা আছে। ওইটা কোনো ব্যাপার না, যখন ইচ্ছা দিবেন। বাকের ঘরের দিকে রওনা হলো। রাত 9টার মতো বাজে। খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে। শরীরটা জুত লাগছে না। আর একটু দেরি করে গেলে ভালো হতো, ভাই ভাবি খেয়ে শুয়ে পড়ত, কারো মুখোমুখি হবার সম্ভাবনা থাকত না। এখন যাওয়া মানেই ভাবির সামনে পড়ে যাওয়া। যদি তাদের খাওয়া হয়ে গিয়ে না থাকে, তাহলে একসঙ্গে খেতে হবে। ভাইয়া বসবে ঠিক তার সামনের চেয়ারটায়, একটি কথাও বলবে না, একবার তাকাবেও না। নিজেকে মনে হবে চোরের মতো, গলা দিয়ে ভাত নামতে চাইবে না, বারবার পানি খেতে হবে। বাকেরদের বাড়ির সামনে একজন মহিলা দাঁড়িয়ে আছেন। বাকেরকে দেখে তিনি এগিয়ে এলেন। বাকের তাকে চিনতে পারল না। 30-35 বছর বয়সের একজন রোগা মহিলা, সমিতির মেয়ে বোধ হয়। ভাবি কি সমিতি টমিতি করে? রোগা রোগা কিছু মেয়ে প্রায়ই তার কাছে আসে, যাদের মুখ দেখলেই মনে হয় এরা বাড়িতে প্রচুর ঝগড়া করে, কর্কশ কণ্ঠে বাড়ির ছেলেপুলেদের ধমকায়, এবং এদের অসুখ বিসুখ লেগেই থাকে। আপনি বাকের সাহেব? জি, আমি আপনার জন্য দাঁড়িয়ে আছি। কি ব্যাপার? আপনার ছেলেরা আমার ঘর থেকে জিনিসপত্র টেনে রাস্তায় ফেলে দিচ্ছে। আমার বড় মেয়েটার 103 জ্বর। এদের বাবা বাসায় নেই, দেশের বাড়িতে গেছে। আপনি সিদ্দিক সাহেবের বাড়িতে থাকেন? জি, 2 মাসের ভাড়া বাকি পড়েছে। ওর বাবা টাকার জন্য দেশের বাড়িতে গেছে, এর মধ্যে এই অবস্থা। চলুন যাই, দেখি কি ব্যাপার। আসুন আমার সাথে। কাঁদবেন না, কাঁদার মতো কিছু হয়নি। এই মাখনা হারামজাদার দাঁত আমি ভেঙে দেব।
ভদ্রমহিলা এবার শব্দ করেই কাঁদতে লাগলেন। বাকের লক্ষ্য করল এর পায়ে স্যান্ডেল নেই। ঝামেলা শুরু হওয়া মাত্র ছুটে এসেছেন। বাকেরের মন অসম্ভব খারাপ হয়ে গেল। সিদ্দিক সাহেবের বাসার সামনে বেশ কিছু লোকজন, ঘরের জিনিসপত্র সব বাইরে এনে রাখা হয়েছে। অসুস্থ মেয়েটা একটা চেয়ারে চোখ বড় বড় করে বসে আছে। তার ছোট ভাইটা বসে আছে একটা ট্রাঙ্কের ওপর। ছোট ভাইটা নিঃশব্দে কাঁদছে। বাকের উঠোনে দাঁড়িয়ে শীতল গলায় ডাকল, মাখনা। মাখন ভেতরে ছিল, অবাক হয়ে বের হয়ে এলো। বাকের ঠান্ডা গলায় বলল, মেয়েটা অসুস্থ, ঘরে কোনো পুরুষ মানুষ নেই। এর মধ্যে তুই জিনিসপত্র বের করে ফেললি? মাখন হতভম্ব হয়ে তাকিয়ে রইল। সিদ্দিক সাহেব 3 তলার বারান্দায় দাঁড়িয়েছিলেন। তিনি নিচে নেমে এলেন। হড়বড় করে বললেন, 2 মাসের ভাড়া বাকি, আমি বলেছি দিতে হবে না, শুধু বাড়িটা ছেড়ে দাও। তাও চ্যাটাং চ্যাটাং কথা বলে। জিনিসপত্র তো রাস্তায় ফেলে দিচ্ছে না, বারান্দায় থাকবে, পাহারা থাকবে। ঘরটা শুধু তালা দিয়ে দেব। এদের পৌঁছে দেব আত্মীয় বাড়ি, গাড়ি করে পৌঁছে দেব। আমি নিজের মুখে বলেছি এই কথা। বাকের তুমি জিজ্ঞেস করে দেখো। বাকের থমথমে গলায় বলল, মাখনা, জিনিসপত্র ভেতর নিয়ে যা। সিদ্দিক সাহেব তীক্ষ্ণ গলায় বললেন, জিনিসপত্র ভেতরে নেবে মানে? মগের মুল্লুক নাকি? সিদ্দিক সাহেব, সাবধানে কথা বলবেন। সাবধানে কথা বলবো মানে? ভুঁড়ি নামিয়ে ফেলব। একটা কিছু বেতাল হয় যদি লাশ পড়ে যাবে। আমার নাম বাকের। মাখনা, জিনিসপত্র ঢোকা। অতি দ্রুত জিনিসপত্র ভেতরে ঢুকে গেল। যারা দাঁড়িয়েছিল সবাই হাত লাগাল। মাখন মুখ শক্ত করে দাঁড়িয়েছিল। বাকের এগিয়ে গিয়ে প্রচণ্ড একটা চড় বসালো। এই জাতীয় কাজকর্ম সে ছেড়েই দিয়েছিল, আবার শুরু করতে হলো। কিছু কিছু জিনিস আছে যা একবার ধরলে কখনো ছাড়া যায় না, আঠার মতো গায়ে লেগে থাকে। সিদ্দিক সাহেব হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে আছেন। মাখন নিজেও তাকিয়ে আছে। শুধু কুদ্দুসকে দেখা যাচ্ছে ছুটোছুটি করে আলনা টালনা ভেতরে নিয়ে যেতে। সিদ্দিক সাহেব মৃদু গলায় বললেন, বাকের, আমার সঙ্গে ভেতরে আসো, কথা আছে। বাকের ফিরেও তাকালো না। অনেকটা সময় নিয়ে সিগারেট ধরালো, তারপর হাঁটতে শুরু করল, যেন কিছুই হয়নি। হাসান সাহেবদের ফিরতে বেশ রাত হল। দুজনে মিলে বাইরে খেয়ে নিলেন। অনেকদিন পর তারা বাইরে খেতে এসেছেন। ইদানিং দুজনে একসঙ্গে তেমন কোথাও যান না। সূক্ষ্ম একটা দূরত্ব তৈরি হয়েছে। সেলিনার ধারণা এটা হয়েছে তার জন্যে। সংসারের শিশু না থাকলে সবাই দূরে দূরে চলে যায়, এটাই নিয়ম। সংসারের শিশু না আসার দায়িত্ব সেলিনার একার। বিয়ের পরপর টিউমারের কারণে তার জরায়ু কেটে বাদ দিতে হয়েছে। অত্যন্ত আশ্চর্যের ব্যাপার, হাসান সাহেব এখন পর্যন্ত বলেননি একটা বাচ্চা কাচ্চা থাকলে ভালো হতো। সেলিনার ধারণা একদিন না একদিন সে এই প্রসঙ্গ তুলবেই। কে জানে, হয়তো আজই তুলবে। সেলিনা বললেন, কথা বলছো না কেন, কি ভাবছ? হাসান সাহেব সিগারেট ধরাতে ধরাতে বললেন, চাকরি ছেড়ে দিলে কেমন হয় সেলিনা? সেলিনা অবাক হয়ে তাকালেন। চাকরি ছাড়ার কথা বলছো কেন? হাসান সাহেব কিছু বললেন না, ভুরু কুঁচকে তাকিয়ে রইলেন। তাকানোর এই ভঙ্গিটি সেলিনার চেনা। এর মানে হচ্ছে তিনি আর কিছুই বলবেন না, এই প্রসঙ্গে তো নয়ই। সেলিনা প্রসঙ্গ বদলালেন, নাটক কেমন লাগলো? ভালো। কার অভিনয় সবচেয়ে ভালো লেগেছে? সবাই ভালো। তবু স্পেসিফিক্যালি 2-1 নাম বলো। হাসান সাহেব আবার ভুরু কুঁচকে তাকিয়ে রইলেন। তার মানে নাটকের কিছুই তার মাথায় ঢোকেনি, অন্য কোনো ব্যাপার নিয়ে ভেবেছেন। ব্যাপারটা কি? সেলিনার উদ্বেগের সীমা রইল না। মুনা, ভেবেছিলাম বাড়ি পৌঁছেই তোমাকে চিঠি দেব, তা সম্ভব হয়নি। কেন সম্ভব হয়নি শুনে তুমি হাসবে। কলমের অভাব। ভুলে কলম ফেলে গেছি। বাড়ির কাছে যে কয়েকটি দোকান আছে তাদের কাছে বল পয়েন্ট ছাড়া কিছু নেই। কলমের জন্য যেতে হবে সিদ্ধিরগঞ্জ বাজারে, সেটা এখান থেকে 3 মাইল। সমস্যার সমাধান হলো আজ। দেখতেই পাচ্ছ, চিঠি কালির কলমে লেখা। বাড়ি এসেই অনেকগুলি সমস্যার মধ্যে পড়েছি।
চারদিকে কোমর সমান উঁচু ঘাস হয়েছে। সেই ঘাসের বনে অনায়াসে মাঝারি সাইজের একটা বাঘ লুকিয়ে থাকতে পারে। তালা দিয়ে গিয়েছিলাম, তালা ভেঙে জিনিসপত্র চুরি গেছে। শুধু যে ছোটখাটো জিনিস গেছে তাই না, আমাদের একটা বিশাল খাটও উধাও। আর ময়লা যে কি পরিমাণে হয়েছে কি বলবো। লোক লাগিয়ে 7 দিন ধরে পরিষ্কার করছি, এখনও সিকিভাগ কাজও হয়নি। সারাদিন এইসব নিয়ে থাকি। সন্ধ্যাবেলা করার কিছু থাকে না। তুমি শুনলে হাসবে, তখন কেন যেন একটু ভয় ভয়ও করে। কাজের যে মেয়েটি আছে সে আরো বেশি ভয় ধরিয়ে দিয়েছে। সে নাকি দেখেছে কবে রান্নাঘরে ঘোমটা মাথায় এক বউ মশলা পিষছে। সে কে কে বলে চিৎকার করতেই বউ হাওয়ায় মিলিয়ে গেছে। দিনের বেলায় ঘটনাটা খুব হাস্যকর মনে হয়, কিন্তু সন্ধ্যা মিলাবার পর ভয় ভয় করে। সারা রাত হারিকেন জ্বালিয়ে রাখি। আসলে আমাদের এই বাড়ির এখন মৃত্যু হয়েছে। জড় পদার্থেরও প্রাণ আছে, এরাও মাঝে মাঝে মারা যায়, যেমন আমাদের এই বাড়ি। যে বাড়িতে নিয়মিত জন্ম মৃত্যু হয় সেই বাড়িটির প্রাণ আছে। আমাদের এই বাড়িটিতে শুধু মৃত্যুই হচ্ছে। দীর্ঘদিন কেউ জন্মায়নি, কাজেই বাড়িটির মৃত্যু হয়েছে। আমি ঠিক করেছি এটাকে বাঁচিয়ে তুলব। সবসময় লোকজনে বাড়ি গমগম করবে, নতুন শিশুরা জন্মাবে। আমার অনেক পরিকল্পনা আছে, সেসব নিয়ে তোমার সঙ্গে কথা বলা হয়নি, কারণ বাড়ির ব্যাপারটা তোমার পছন্দ নয়। না দেখেই তুমি অপছন্দ করে বসে আছো। আগে একবার এসো, দিঘির ঘাটে গিয়ে বসো, কিংবা ছাদে পাটি পেতে দূরের বিলের দিকে তাকাও, তাহলে দেখবে এটা চমৎকার জায়গা। গ্রামে শহরের সব রকম সুযোগ ব্যবস্থাও হচ্ছে। ইলেকট্রিসিটি চলে আসছে, গ্রামীণ ব্যাংক হয়েছে, কৃষি অফিসও হবে। মেয়েদের যে মাইনর স্কুল ছিল, এই বছরই 9-10 চালু হবে। ইচ্ছে করলে এই স্কুলে তুমি মাস্টারিও করতে পারো। স্কুলের জন্য আমি 6 বিঘা জমি দিয়েছি, আগ্রহ করেই দিয়েছি। আমি জায়গাটাকে বদলে ফেলতে চাই, শহর থেকে এসে কেউ যেন হাঁপিয়ে না ওঠে। মুনা, তুমি বকুল এবং বাবুকে নিয়ে এখানে এসে কয়েকদিন থেকে যাও। আমার উপর রেগে আছো, ঠিক আছে, রাগ কমাতে বলছি না, রাগ নিয়েই এসো, তোমার ভালো লাগবে। তোমরা কবে আসতে পারবে জানালে আমি লোক পাঠাবো। আমি নিজে আসতে পারছি না, কারণ অনেক ধরনের ঝামেলায় জড়িয়ে পড়েছি। এলেই দেখবে। আজ এই পর্যন্তই থাকুক, দয়া করে চিঠির উত্তর দিও। মামুন। নিতান্ত অপ্রিয় চিঠিও মানুষ 2 বার পড়ে, কিন্তু এই চিঠিটি মোনার দ্বিতীয়বার পড়তে ইচ্ছে করছে না, আবার ফেলে দিতেও মন চাইছে না। মোনা ড্রয়ারে রেখে দিল, যদি কখনো পরে ইচ্ছে করে তাহলে আবার পড়া যাবে। ইচ্ছা না করলে পড়ে থাকবে এবং একসময় ড্রয়ার গুছাতে গিয়ে বকুল জঞ্জাল ভেবে ফেলে দেবে। বাবু এসে বলল, আপা, তোমাকে বাবা ডাকে। যাচ্ছি। তুই আজ স্কুলে যাসনি? না। তুই প্রায় স্কুল ফাঁকি দিচ্ছিস, তাই না? কে বলল তোমাকে? আমার মনে হচ্ছে। মুনা উঠে দাঁড়ালো। বাবু দাঁড়িয়ে রইল শুকনো মুখে। শওকত সাহেবের হঠাৎ করে জ্বর এসে গেছে। শেষ রাতের দিকে গা কেঁপে জ্বর এসেছে, এখনো থামেনি। আজ অফিস কামাই হয়ে গেল। বড় সাহেব রাগারাগি করবে নির্ঘাত। কাউকে দিয়ে একটা খবর পাঠানো দরকার। খবরটা দেবে কে? মামা, ডেকেছ কেন? শরীরটা খারাপ হয়ে গেছে, জ্বর। সে তো সকালেই শুনলাম। জ্বর কি আরো বেড়েছে? হ্যাঁ, অফিসে যেতে পারবো না। যেতে বলেছে কি তোমাকে? শুয়ে থাকো। আর যদি বেশি খারাপ লাগে, তোমার ভাবি জামাই তো আছেই, খবর দিয়ে দিই। তুই রেগে আছিস কেন রে? রেগে থাকবো কেন? মেজাজ খারাপ হয়ে আছে। একটু বস, কথা আছে। মুনা বসল। শওকত সাহেব বলার মতো কোনো কথা খুঁজে পেলেন না। বলার মতো কিছু তার ছিল না। বলো মামা, কি বলবে? বকুলের বিয়ের কি হলো তাই বল।
নতুন করে আর কি হবে, তারিখ মতো বিয়ে হবে, চিন্তার কিছু নেই। কেনাকাটা সামনের মাসে হবে, তুমি টাকা দিলে তারপর তো কেনাকাটা। দাওয়াতের কার্ড তার তো ছাপানো দরকার। সবই হবে, যথাসময়ে হবে। বিয়েবাড়িটা ঠিক জমছে না, মানে মুনার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। শওকত সাহেব নিচু গলায় বললেন, "আহ, হইচই ছাড়া কি বিয়েবাড়ি হয়? কোনো হইচই নেই, কিছু না। ওই দিন তুমি বললে যে কোনো হইচই হবে না, আর আজ উৎসব উৎসব করছো। আশ্চর্য তো মামা। উঠি। যাবি নাকি কোথাও? একটা শাড়ি কিনব। আবার শাড়ি? ওই দিন না কিনলি? আরও কিনব। আমার জমানো সব টাকা খরচ করব, দুটো সোনার চুড়িও কিনব। শওকত সাহেব চুপ করে গেলেন। মুনার কোনো একটা সমস্যা হয়েছে যা তিনি ধরতে পারছেন না। লতিফা থাকলে ঠিকই ধরত। মুনা বকুলকে সঙ্গে নিল। বকুলকে সঙ্গে নিয়ে কোথাও যাওয়া একটা সমস্যা। ইদানিং বকুলের খুব বকবকানি স্বভাব হয়েছে। বকবক করে মাথা ধরিয়ে দেয়। এখনও তাই করছে। রিকশায় উঠেই কথা বলা শুরু করেছে। বাকের ভাইয়ের কাণ্ডকারখানা শুনেছ কিছু আপা? মারামারি করেছে। মাখন বলে একটা ছেলে আছে না, মুখ চ্যাপটা, ওকে এমন চট দিয়েছে চাপার একটা দাঁত নড়ে গেছে। তারপর সিদ্দিক সাহেব আছে না, ওই যে কুঁজো হয়ে হাঁটেন, তাকে গিয়ে বলেছে আমি আপনাকে খুন করে ডেড বডি নর্দমায় ফেলে দেব। সিদ্দিক সাহেব এখন ঘর থেকে বেরোচ্ছে না। আপা, শুনছো কি বলছি? শুনছি। সিদ্দিক সাহেবের একটা গাড়ি আছে না, ওইটার দুটো টায়ার কে যেন ফাঁসিয়ে দিয়ে গেছেন। নির্ঘাত বাকের ভাইয়ের কাণ্ড। আরও কি কি যে করবে কে জানে। মুনা বিরক্ত হয়ে বলল, চুপ কর তো। বকুল কয়েক সেকেন্ডের জন্য চুপ করে আবার কথা বলা শুরু করল। মাঝখানে বাকের ভাই বেশ ভদ্র হয়ে গিয়েছিল, তাই না আপা? এখন আবার আগের মতো হয়ে গেছে। পা ফাঁক করে দাঁড়িয়ে থাকে, আর এমনভাবে তাকায় যেন কাঁচা খেয়ে ফেলবে। অবশ্য আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করে। গতকাল স্কুলে যাবার সময় দেখা। বাকের ভাই গম্ভীর হয়ে বলল, কই যাচ্ছ, স্কুলে? আমি বললাম, হ্যাঁ। বাকের ভাই বলল, হেঁটে হেঁটে যাচ্ছ কেন? রিক্সা নাও। দুদিন পর বিয়ে, এখন রোদে হাঁটাহাঁটি করা ঠিক না। ঘর থেকে বের হওয়াই ঠিক না। ঘরে বসে থাকবে, ঠিক আছে? আমি বললাম, চুপ কর তো বকুল। তোমার শরীর খারাপ নাকি আপা? হ্যাঁ। আর শোন, তুই কি গায়ে সেন্ট দিয়েছিস? বকুল মৃদুস্বরে বলল, হ্যাঁ। এক গাদা সেন্ট দেওয়ার মানে কি? গন্ধে বমি আসছে। বিয়ে ঠিক হলেই গায়ে বালতি বালতি সেন্ট ঢালতে হবে? বকুল লজ্জা পেয়ে গেল। মুনা শীতল গলায় বলল, বিয়েটা এমন কোনো ব্যাপার না। বিয়ে হচ্ছে বলেই জীবনযাপনের পদ্ধতি পাল্টাতে হবে এর কোনো মানে নেই। আগে যেমন ছিলি, পরেও তেমনই থাকবি। আচ্ছা, থাকব। তুমি কথায় কথায় এমন ধমক দিও না তো আপা। কথায় কথায় ধমক দিই? হ্যাঁ, দাও। আগে বাবা দিত, এখন দাও তুমি। কি যে খারাপ লাগে। তুমি সেটা কোনোদিন বুঝবে না। যদি বুঝতে তাহলে এরকম করতে না। তোমার সঙ্গে আসাই ভুল হয়েছে। ভুল হলে চলে যা। রিক্সা করে দেব? রিক্সা নিয়ে চলে যা, তোকে সাদাসাদি করে নিয়ে যেতে পারবো না। বকুল কাটা কাটা গলায় বলল, মামুন ভাইয়ের সঙ্গে তোমার কিছু একটা হয়েছে, তুমি সেই রাগটা ঢালছ আমাদের সবার উপর। রিক্সা থামাতে বলো, আমি নেমে যাব। মুনা রিক্সা থামাতে বলল। বকুল সত্যি সত্যি নেমে গেল। বিয়ে কি বিশেষ একটা কিছু যা মানুষকে সত্যি বদলে দেয়? মুনা নিজেও তার কিছুক্ষণের ভেতরেই ঘরে ফিরে এলো। বকুলকে কোথাও পাওয়া গেল না। সে ফেরেনি। তার সেই বিখ্যাত টিনা ভাবির কাছেও না। কোথায় যেতে পারে? জহিরের কাছে, বসে বসে পেপসি খাচ্ছে। রাগ করতে গিয়েও মুনা রাগ করতে পারল না। তার কেন জানি হাসি পেতে লাগল। বাবু বলল, হাসছ কেন? হাসি আসছে তাই হাসছি। বকুল আপাকে না করে দিও, রোজ ওখানে যায় আমার ভালো লাগে না। রোজ যায় নাকি? হ্যাঁ, রোজই যায়। কি করে, বসে বসে পেপসি খায়? তুমি হাসছ কেন?
আমি হাসলে তোর অসুবিধে কি? বাবু গম্ভীর মুখে বের হয়ে গেল। অল্প বয়সে কেমন একটা ভারী কি ভাব এসে গেছে বাবুর মধ্যে। দেখতে মজা লাগে। মাথা নিচু করে হাঁটার ভঙ্গিটিও কেমন যেন বুড়োটে, যেন সংসারের জটিলতায় ক্লান্ত একজন মানুষ। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা কোথাও কেউ নেই, আজ 9ম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।